नहीं नहीं नहीं, इसका मतलब है कि जावेद जी को उनकी पार्टी ही नहीं बोलने देना चाहती। नहीं, जावेद जी को पार्टी नहीं बोलनी। प्रश्न यह है कि श्री मोहम्मद जावेद द्वारा प्रस्तुत संकल्प स्वीकार किया जाए, जो उसके पक्ष में वो हाँ कहें, जो इसके विरोध में वो ना कहें। मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ, ना वालों के पक्ष में हुआ, संकल्प अस्वीकृत हुआ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল। তো সেরকমই তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক সময় ভাব দেখা যায়। কেউ মানে না, কিন্তু তিনি নিজেকে গায়ের মোড়ল বলে মনে করেন। ব্যাপারটা কীরকম? ব্যাপার যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু এই মুহূর্তে সবথেকে বড় চোখের বালির নাম হলো জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, সুতরাং সেই জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে মোড়লগিরি শুরু করেছেন। এখন তৃণমূলের হাতে সব মিলিয়ে মানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোটে 41 জন সাংসদ রয়েছে। আর এই 41 জন সাংসদকে দিয়ে তো মানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে জয় হওয়া তো দূরের কথা, ইমপিচমেন্ট প্রস্তাবই আনা যাবে না। লোকসভার যেটা নিয়ম যে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে কমসে কম 100 জন সাংসদের স্বাক্ষর লাগবে, সই লাগবে। সেই সই করা দরখাস্ত ঠিকঠাক হলে তবেই কারো বিরুদ্ধে মানে যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ইমপিচমেন্ট প্রস্তাব আনা যাবে, মানে তাকে সরানোর জন্য সংসদে প্রস্তাব আনা যাবে। আর সেই প্রস্তাব আনতে গিয়ে তো তৃণমূলের ক্ষমতাই নেই। ওই যে বললাম যে দুই কক্ষ মিলিয়ে মেরে কেটে 41 জন সাংসদ তৃণমূলের মধ্যে রয়েছে, তো 100 জন সাংসদ তৃণমূলের আসবে কোত্থেকে? ফলে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটা খেলা খেললেন। আর সেই খেলাটা কি? সেই খেলাটা হচ্ছে যে কংগ্রেস পার্টি আবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে। তো সেই ইমপিচমেন্টের প্রস্তাবে প্রথম দিকে তৃণমূল স্বাক্ষর না করলেও পরের দিকে সেই ইমপিচমেন্ট প্রস্তাবে কংগ্রেসকে সাহায্য করতে শুরু করেছে, কংগ্রেসকে সমর্থন করতে শুরু করেছে। আর সেই সমর্থন দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যাতে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লোকসভায় ইমপিচমেন্টের প্রস্তাব তৃণমূল আনতে পারে। অর্থাৎ অন্যের ঘাড়ে, কংগ্রেসের ঘাড়ে বন্দুক রেখে যাতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল গুলিটা ছুড়তে পারে। কিন্তু বন্ধুরা, মজার যেটা ব্যাপার হলো যে এদিন সেই কংগ্রেসের আনা লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যে ইমপিচমেন্টের প্রস্তাব, সেই প্রস্তাবের ভোটাভুটিতে কংগ্রেস সহ তৃণমূল অন্যান্য বিরোধী দলগুলো এদিন হেরে ভূত হয়ে গেছে। ধনী ভোটে এদিন কংগ্রেসের প্রস্তাব খারিজ হয়ে গেছে। আর সেই প্রস্তাবটা খারিজ হবে জানতে পেরেই এদিন শেষ মুহূর্তে কংগ্রেসিরা রীতিমতো লোকসভায় হই হল্লা শুরু করে দিয়েছে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীকে নিয়ে খোঁচা দিতে শুরু করেছিলেন। অর্থাৎ কংগ্রেস বুঝতে পেরেছিল যে তাদের যা সাংসদ সংখ্যা, সেই সাংসদ সংখ্যাতে অন্তত ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করানো যাবে না, জেতা যাবে না। আর সেটা বুঝতে পেরেই যখন ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে দুদিন আলোচনার পর এদিন ভোটাভুটির সময় এলো, তখন যেটা দেখা গেল যে তৃণমূল সহ কংগ্রেসের যত সব সাংসদ, সেই সঙ্গে মোদি বিরোধী দলগুলির যত সাংসদ সবাই মিলে হই হল্লা শুরু করে দিলেন। কিন্তু সেই হই হল্লার মধ্যেই ধনী ভোটে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা কংগ্রেসের ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হয়ে গেল। এখন কথা যেটা হচ্ছে, আসল যেটা খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট করার স্বপ্ন, সেই স্বপ্নের কি হবে? যে কংগ্রেসের ঘাড়ের উপরে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চাইছে, সেই কংগ্রেসের আনা ইমপিচমেন্ট প্রস্তাবই তো এদিন খারিজ হয়ে গেছে। তাহলে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? বন্ধুরা, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই তার ধর্মতলার
ধর্ণা তুলে ফেলেছেন। তার যুক্তিতে তিনি কি বলেছেন যে অভিষেক নাকি বারবার বলছে যে এই ধর্ণাটা এবার শেষ হোক, সেই কারণেই নাকি সেই ধর্ণাটা তুলে ফেলেছেন। আর অভিষেকের যেটা যুক্তি সেটা হচ্ছে যে যেহেতু সামনেই বিধানসভা ভোট, তো সেই বিধানসভা ভোটে তো অনেক ছোটাছুটি করতে হবে, সেই ছোটাছুটির জন্য তো শক্তি মানে সঞ্চয় করে রাখতে হবে, তো সেটা যাতে ক্ষয় না হয়ে যায়, বিধানসভা ভোটের আগেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য তিনি নেত্রীকে আর্জি জানিয়েছেন যে এখানেই ব্যাপারটা শেষ হোক। এসআইআরের বিরুদ্ধে যে ধর্মতলার ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হোক। কিন্তু আসলে বন্ধুরা অন্য কারণ রয়েছে। কারণ হচ্ছে এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই এসআইআর বিরোধী ধর্ণা দিতে শুরু করেছিলেন, কেননা সেই সময়ে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে এসেছিলেন। ইলেকশন কমিশনের পুরো প্যানেল পশ্চিমবঙ্গে এসে ভোটের দিনক্ষণ কবে ঠিক করা হবে তার পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছিলেন। আর সেইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের জায়গা হিসেবে, প্রতিবাদের সময় হিসেবে বেছে নিয়েছিলেন যে জ্ঞানেশ কুমার কলকাতায় থাকবে, তার উপরে যাতে চাপ বাড়ানো যায়, জ্ঞানেশ কুমারকে যাতে দেখানো যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কত সমর্থন রয়েছে, এসআইআরের বিরোধিতায় কত মানুষ রয়েছে, সেটা দেখাতেই ইলেকশন কমিশনের উপরে চাপ বাড়াতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্ণা মঞ্চ বানিয়েছিলেন, ধর্ণা শুরু করেছিলেন। কিন্তু সেই ধর্ণা মঞ্চে কি হয়েছিল? সেই ধর্ণা মঞ্চে নাচ, গান, কবিতা, আবৃত্তি আর সেই সঙ্গে ভুরি ভোজ ছাড়া কিছু ছিল কি? আর সকাল বিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইলেকশন কমিশনকে গালাগাল দেওয়ার ভাষণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট মুখে বড় কথা, ওই অমিত শাহকে চ্যালেঞ্জ ছোড়া ছাড়া সেই রকম কোনো কাজ ওই ধর্ণামঞ্চে হচ্ছিল কি? কেননা যে ধরনের ভিড় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় আশা করেছিলেন, সেই ভিড় কিন্তু ধর্মতলায় আসেনি, জমায়েত কিন্তু হয়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণা, সেই ধর্ণা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোথাও কোনো সারা শব্দই পাওয়া যায়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কদিনেই বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল খেলা খেলেছেন। সিঙ্গুরের সময়ে যে খেলাটা তাকে একেবারে রাজনীতির ঊর্ধ্ব গগনেও তুলে দিয়েছিল, সেই খেলাটাই, সেই চালটাই এবারও তিনি ধর্মতলার ধর্ণা মঞ্চে দিতে চেয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কদিন পরেই বুঝতে পেরেছিলেন যে মানুষ কিন্তু এবার আর সিঙ্গুরের মতো তাকে সাহায্য করছে না, তার পাশে কিন্তু দাঁড়াচ্ছে না, ভিড় কিন্তু জমছে না। আর যার জেরে কিন্তু দিনকে দিন ধর্মতলার মঞ্চ খালি হচ্ছিল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে থাকছিলেন তখনও কিন্তু চেয়ার ফাঁকা পড়ে থাকছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ রক্ষা করতে তড়িঘড়ি সেই ধর্মতলার ধর্ণা মঞ্চ তুলে ফেললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা খেলা, যে এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তিনি লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন। এখন সেই ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে তো একার পক্ষে সম্ভব না, তৃণমূলের একার দমে সেটা হবে না, ফলে কংগ্রেসের সাহায্য পেতে হবে। কিন্তু এরই মধ্যে কংগ্রেসকে নিয়ে, রাহুল গান্ধীকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলেছেন, যে ধরনের নিন্দামন্দ করেছেন, তাতে কি আদৌ কংগ্রেস এই ইমপিচমেন্ট প্রস্তাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসা ইমপিচমেন্ট প্রস্তাবে কি সায় দেবে? এই অবস্থায় দাঁড়িয়ে সেই থুথু চাটার মতো করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের আনা ও লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে যে ইমপিচমেন্ট প্রস্তাব, সেই প্রস্তাবে আচমকাই সায় দিতে শুরু করে, কংগ্রেসের পাশে কিন্তু দাঁড়াতে শুরু করে। অর্থাৎ যে কংগ্রেসের উপর তৃণমূল থুথু ফেলেছিল, সেই থুথু চেটেই কিন্তু এই ওম বিড়লার ইমপিচমেন্ট প্রস্তাবে তৃণমূলকে কংগ্রেসের কাছে গিয়ে দাঁড়াতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কাছে দাঁড়িয়েও এদিন যেভাবে ও লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা কংগ্রেসের ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হয়ে গেল, কংগ্রেস যেভাবে হেরে গেল, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এরপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে তার মুখ পোড়াবেন? তৃণমূলের কি মুখ পোড়াবেন? প্রশ্ন কিন্তু উঠছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার নিয়ে আসা কিংবা তার দলের নিয়ে আসা ইমপিচমেন্ট প্রস্তাব কিন্তু কোনোভাবেই পাশ করানো সম্ভব হবে না। সেটা যে বাতিল হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো জানেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নাছোড়বান্দা হয়ে কিন্তু এই জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসার জন্য কংগ্রেসের সাংসদদের দিয়ে স্বাক্ষর গ্রহণ করা শুরু করেছেন, যাতে 100 জন সাংসদের স্বাক্ষর জোগাড় করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে
বিরুদ্ধে অন্তত ইমপিচমেন্ট প্রস্তাবটা নিয়ে আসা যায়। কিন্তু সেই চেষ্টা কতদূর সফল হবে, আর তারপরেও যেটা বড় কথা যে মোদি বিরোধীরা যদি তৃণমূলের পাশেও দাঁড়ায়, তাতেও কি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে তৃণমূলের কোনো লাভ হবে? কেননা জ্ঞানেশ কুমার তো যে কাজ করার সেটা করে দিয়েছেন। জ্ঞানেশ কুমার তৃণমূলকে যদি সত্যি পেছনে কিছু দিতে চান তাহলে তো সেটা অলরেডি দিয়ে দিয়েছেন। এসআইআর তো শেষ হয়েই গেছে, এবং এই মুহূর্তে যে 50 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি বাকি রয়েছে সেটা কোর্টের যা রিপোর্ট, হাইকোর্ট যে রিপোর্টটা সুপ্রিম কোর্টকে দিয়েছে তাতে পরিষ্কার বলে দিয়েছে যে 7 দিনে 10 লক্ষ করে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস শেষ করা হচ্ছে। আর এরই মধ্যে 12 থেকে 15 লক্ষের কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস মিটিয়ে ফেলা হয়েছে। বাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস মিটিয়ে ফেলতে খুব বেশি হলে আর 4 থেকে 5 সপ্তাহ লাগবে। অর্থাৎ সব মিলিয়ে অঙ্ক যেটা দাঁড়াচ্ছে যে ভোটের ঠিক আগে আগে, অর্থাৎ নমিনেশন তোলার ঠিক আগে আগেই কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসও মিটে যাবে। আর এই কারণেই কিন্তু গতকাল অভিষেক ব্যানার্জি তার ভাষণে উল্টো কথা বলতে বাধ্য হয়েছিলেন যে আসলে নাকি ইলেকশন কমিশনই এই এসআইআর করতে দেরি করছে। খেয়াল করে দেখুন যে তৃণমূল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এর আগে ভোটের আগে এসআইআর হতে দেবেন না বলে চেল্লামিল্লি করছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কিনা গতকাল বলছেন যে ভোটের আগে এসআইআর এর কাজ শেষ করতে নাকি ইলেকশন কমিশন দেরি করছে। ফলে তৃণমূল যে সব দিক দিয়েই একেবারে ঘেটে ঘ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো ঠুটো জগন্নাথ হয়ে গেছেন সেটা কিন্তু তৃণমূল ভালো মতোই বুঝতে পারছে। আর সেটা যত বুঝতে পারছে ততই কিন্তু কোনো কাজ হবে না জেনেও এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য উঠে পড়ে লেগেছে, যে যাতে অন্তত মানুষকে এটা দেখানো যায় যে এসআইআর এর বিরুদ্ধে লড়াইটা কিভাবে তৃণমূল নেত্রী কিংবা তৃণমূল করছে। মোদ্দা কথায় ঝড়ে বক মরুক আর না মরুক, ফকিরের কেরামতি তো বাড়বে। তো সেই কেরামতিটার জন্যই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।